স্বাগত ডিবিসি সংবাদে। তো আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। রংপুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ আর কি কর্মসূচি আছে রংপুরে, জানাবেন আমাদের। সঙ্গীতা, এখন থেকে ঠিক ৩০ মিনিট আগে শোক র্যালি সেটি শুরু হয়েছিল। শোক র্যালিটি প্রায় ১ কিলোমিটার অংশ ঘুরে আবারও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে তারা জমায়েত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, অর্থাৎ যেখানে শাসকের বন্দুকের সামনে বুক চিতিয়ে আবু সাইদ জীবন দান করেছিলেন, ঠিক সেই জায়গাটিতেই, অর্থাৎ আবু সাইদ যে গেট রয়েছে সেখানে একটি তরুণের নাম ফলক উদ্বোধনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের ৪ জন উপদেষ্টা এসেছেন, তারা কিছুক্ষণ পরে এই নাম ফলক উদ্বোধন করবেন, সেই প্রস্তুতি চলছে। এবং শোক র্যালিতে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি সকাল ৭:৩০ আবু সাইদের যে পীরগঞ্জের বাবনপুর, যেখানে আবু সাইদ শায়িত রয়েছেন, সেখানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়েছে। এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি কালো ব্যাজ ধারণ এবং শোক র্যালি অনুষ্ঠিত হলো। কিছুক্ষণ পর নাম ফলকের উদ্বোধন, আবু সাইদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন হবে। এর পরপরই রয়েছে আলোচনা সভা এবং তারপর বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং 5:30টায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজকের এই দিনে আমরা যে শোক র্যালিটি দেখেছি, সেই শোক র্যালির মধ্যে কিন্তু আমরা কালো এবং লাল রঙের একটি আবহ দেখেছি। একইভাবে যেভাবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে, কেউ কেউ কিন্তু আবার লাল ব্যাজও ধারণ করেছেন। তারা যে বিষয়টি বলছেন, জুলাই অর্থাৎ রক্ত দিয়ে লেখা বাংলাদেশের যে নতুন ইতিহাস, এই জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা যেভাবে জীবন দান করেছেন, তারা যেভাবে অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, তারা যেভাবে ন্যায়ের সৈনিক হয়েছিলেন, সেটিরই নিদর্শন হিসেবে তারা লাল ব্যাজ ধারণ করেছেন। এবং আবু সাইদ যেভাবে শাসকের বন্দুকের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে দুহাত প্রসার করে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, সেই আবু সাইদের বিদায়ের কারণে তারা কালো ব্যাজও ধারণ করেছেন। ফলে শোক র্যালিতে লাল কালোর যে আবহ, সেই আবহ তৈরি হয়েছে। এবং যে বিষয়টি শোক র্যালি থেকে বলা হচ্ছে, আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম, যারা আসলে এই জুলাই যোদ্ধা হিসাবে বা যারা জুলাই আন্দোলনে জীবন দান করেছেন, তাদের যে অবদান, সেই অবদান জাতি আজীবন মনে রাখবে এবং তাদের অবদানকে, তাদের আদর্শকে লালন করে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে প্রত্যয়, সেটিও তারা ব্যক্ত করছেন। অর্থাৎ শোক র্যালি যেটি আমরা দেখেছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 22টি বিভাগ থেকে, প্রত্যেক বিভাগ থেকে এই শোক র্যালিতে আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশগ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, সহযোদ্ধা, সহপাঠীর বাইরেও সাধারণ মানুষ এই শোক র্যালিতে অংশ নিয়েছেন এবং আবু সাইদের যে 2 ভাই, তাদেরকেও আমরা শোক র্যালিতে দেখেছি। একটু পরে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা আলোচনা সভায় অংশ নেবেন। সেখান থেকে কি বার্তা আসে, নিশ্চয়ই সেটিও আপনার মাধ্যমে ডিবিসির দর্শকদেরকে আমরা জানাতে পারবো। সঙ্গীতা। মাজেদ, ধন্যবাদ আপনাকে। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে আজ গোপালগঞ্জ যাচ্ছে এনসিপি। আর এই আয়োজনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে থাকছে গোয়েন্দা বিভাগের সদস্যরা। সকালে গোপালগঞ্জ পৌরসভার উন্মুক্ত মঞ্চে পথসভার কথা রয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে চলছে ধরপাকড়। গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মী। জুলাই পদযাত্রার 16তম দিনে আজ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি এনসিপির। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমিরুল, কর্মসূচি এখন কোথায় আছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। মঞ্চে যে ঘোষণা, সে ঘোষণা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে হয়তো বেলা 11টা নাগাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন জুলাই পদযাত্রা, তারা এখানটায় আসবেন। এবং যে নিরাপত্তা যে বলা হয়, সেই নিরাপত্তা বলা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। বিশেষ করে নগরীর যে জেলার যে বিভিন্ন স্থানে, সেখানটায় কিন্তু যে পুলিশের যে উপস্থিতি বা চোখে পড়ার মতোই বলা যায়। এবং এখানটা নিরাপত্তার যে বিষয়টি, সেটা হচ্ছে কি বলা যায়, নিচ্ছিদ্র নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলায় তৈরি করা যায়। কথা বলবো, এখানে রয়েছেন এই যে কি এই মঞ্চেরই যে অনুষ্ঠানের আয়োজক, কথা তার সঙ্গে আচ্ছা, কি ধরনের আয়োজন রেখেছে বিশেষ করে আজকের অনুষ্ঠান কেন্দ্র করে? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনারা জানেন যে আমাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছে সারা দেশব্যাপী এবং
গতকাল পর্যন্ত বরিশালে আমাদের এই যাত্রা হয়েছে। আজকে সকাল 11টায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব নাহিদ ইসলাম থেকে শুরু করে সাজিজ আলম এবং হাসনাত আবদুল্লাহ সবাই হচ্ছে আমাদের এখানে উপস্থিত হবেন। এবং আমাদের এই পদযাত্রা হচ্ছে গত বছরের, আপনারা জানেন যে রক্তক্ষয়ী জুলাই ছিল, সেই জুলাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজ 64 জেলায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দর সান্নিধ্যে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। এখানে কি ধরনের আয়োজন রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের? এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, এনসিপির নেতৃবৃন্দ আসবেন, তার যে উইং, এখানে যুবশক্তি রয়েছে, বাক্সাস রয়েছে, শ্রমিক উইং রয়েছে, সবার একটা মিলন মেলা হবে। এবং আমাদের গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে জনগণের রয়েছে, গোপালগঞ্জের সবগুলো উপজেলা থেকে লোকজনের যে একটা মানে এখানে যে সবার একটা গেট টুগেদার হবে। পাশাপাশি যারা শহীদ হয়েছেন বিভিন্ন জায়গায়, যাদের কবর রয়েছে, তাদের কবর জিয়ারত করা হবে। কতক্ষণ নাগাদ শুরু হবে আপনাদের পদযাত্রা? আমরা আশা করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলেই শুরু হবে। আমাদের টাইম দেওয়া আছে 11টা, 10 মিনিট এদিক সেদিক হতে পারে আর কি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে মঞ্চ, সে মঞ্চ তৈরি করা হয়েছে এবং এখানটায় কিন্তু নেতাকর্মী আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু যথাসময়ে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং আসার পরেই যে মূল আলোচনিকতা সেটা শুরু হবে। এবং মূল আলোচনিকতার মধ্যে দিয়ে যাদের প্রত্যাশা, যে প্রাপ্তি, বিশেষ করে দেশ করা যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা আলোচনা শুরু হবে। এবং এখানটায় যে প্রবেশ দ্বারগুলি, সেখানটা দেখেছি যে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু যে নিরাপত্তা বলয় যে তৈরি করেছে, অনুরূপভাবে যে জেলার বিভিন্ন যে স্থানগুলি রয়েছেন, মোড়গুলি রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান, সেখানটায় কিন্তু দেখেছি যে পুলিশের যে নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তা বলয় তৈরি করেছে। এখন শুধুমাত্র থাকছে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে যে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে এবং যথাযথভাবে সম্পন্ন হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। একসময় পাহাড়ে উৎপাদিত বাঁশ দিয়ে রাঙামাটির কাপ্তায়ে কর্ণফুলী পেপার মিলসে তৈরি হতো কাগজ। সেই কাগজ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানে যেত। কিন্তু কালের পরিক্রমায় কেপিএম এর কাগজের আর চাহিদা নেই, যদিও বাঁশ চাষে সম্ভাবনার কথা বলছে বন বিভাগ। আর ব্যবসায়ীরা অভিযোগ করলেন ন্যায্য দাম না পাওয়ার। রাঙামাটির কুতুবছড়ি এলাকায় নদীপথে এভাবেই আনা হচ্ছে কাউখালী, নানিয়ারচর উপজেলা ও জেলা সদরের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের উৎপাদিত বাঁশ। এসব বাঁশ ফরিদপুর, ঢাকার সাভার, কুমিল্লার দাউদকান্দি, ভৈরব, নোয়াখালী, কক্সবাজার, টেকনাফ, শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। স্থানীয়দের চাষের পাশাপাশি পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মুলি, ট্যাংরামুলি, ওরা, মিতিঙ্গা, ডলি, নলি, ছাতারবাট, কলিছড়ি, বাজালি বাঁশ উৎপাদন হয়। বাঁশের চাহিদা থাকলেও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে ন্যায্য দাম পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। রয়েছে সড়কে পুলিশের চাঁদাবাজির অভিযোগও। আমরা যেখানে বাঁশটা বিক্রি করি ওখানে কোনো দাম আমাদেরকে বাড়াই দিতেছে না, তো এই জন্য এখন আমাদের বাসগুলো এখানে জমা হয়ে পড়ে আছে। যারা বাস খাটে ওরা তো দাম পৌঁছাইতে পারে নাই। আগে ছিল 7 টাকা 8 টাকা করে খাটতাম, এখন 12 টাকা 14 টাকা। বিশেষ করে পুলিশের ভোগান্তি লাইনের মধ্যে, একটা হাইওয়ে 1000 আর ফাঁড়ি পুলিশ 500 দিতে হবে, না হলে ওভারলোড নিছো কেন, এই সেই বিভিন্ন মামলা দিয়ে। চাহিদার কারণে পাহাড়ে বাঁশ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাঁশ বনায়ন করলে যে জিনিসটা হয়, মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু বাঁশ আহরণ করা যায়। আর একটি বড় দিক হলো বাঁশ যেখানে থাকে মাটিতে কিন্তু পানি ধরে রাখে ওরা, এবং মাটির ইরোশনও কমে যাবে, মাটির ক্ষয় কমে যাবে। তো বাঁশ বনায়ন করতে পারলে কিন্তু ভালো। 55 লাখ বাঁশের বিপরীতে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর ও মধুপুর বনাঞ্চলে চাষ হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন চিরতা। একসময় এই অঞ্চলে প্রচুর চাষ হলেও কলা, আনার সহ বিভিন্ন ফসলের ভিড়ে বিলুপ্ত প্রায় ফসলটি। তবে উৎপাদন খরচ না হওয়ায় বিচ্ছিন্নভাবে চাষাবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। প্রতিবছর বাড়ছে এর আবাদ। ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ চিরতা বা কালো মেঘ ফসলটি গ্রিন চিরতা নামেও পরিচিত, যার কাণ্ড থেকে শুরু করে পাতা সবই ঔষধি গুণে ভরপুর। চিরতার পাতা ও গাছে ম্যালেরিয়া, আমাশয়, পাতলা পায়খানা সহ নানা রোগ সারাতে ভূমিকা রাখে।
ফসলটি হলুদের সাথী ফসল হিসাবে চাষ হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর, মধুপুর বনাঞ্চলে। একটা সময় এই অঞ্চলে প্রচুর চাষ হলেও কলা, আনারস সহ বিভিন্ন ফসলের ব্রিডে হারিয়ে যেতে বসেছিল ফসলটি। তবে কোনো খরচ না থাকায় আবারও চাষিদের আগ্রহ বাড়ছে এর চাষাবাদে। হলুদ রোপণের পর চিরতার বীজ ছিটানো হলে আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। পরিপক্ক হলে জমি থেকে চিরতার গাছ তুলে সরিষার মতো রোদে শুকিয়ে বীজ সংগ্রহ করা হয়। তারপর পাতা, ডালপালা ও গাছ আলাদা করে রোদে শুকানো হয়। দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি সহ পাইকাররা আসেন চিরতা কিনতে। উৎপাদন খরচ কম, অন্যদিকে দাম ভালো হয়, বাড়ছে চিরতার আবাদ। তবে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এটাতে খরচ কম, লাভ বেশি। এটা জঙ্গলে ছিল, আমরা ওইটার বিচি উঠে এখন আমরা কৃষির আওতায় আনছি। গাছটার কোনো অংশ ফেলে দেওয়ার মতো না, একবারে গোড় থেকে এটা রাখ পর্যন্ত সমস্ত এটা বিক্রি হয়। গেছে বছর তার আগে মনে করুন লাভবান ছিলাম। এটা কৃষি অফিস থেকে তো কোনো সহযোগিতা করেই না। বিভিন্ন জায়গায় চিরতার চাষ হলেও কোনো পরিসংখ্যান নেই কৃষি অফিসের কাছে। চাষিদের পরামর্শ ও সহযোগিতা করার কথা জানালেন কৃষি কর্মকর্তা। চিরতা ওষুধি গুণ সম্পন্ন হয়, এটি হচ্ছে বর্তমানে মানে অনেক অর্থকরী ফসল। আমরা পরবর্তীতে এটাকে আরো কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে আবাদ করা যায় সে ব্যাপারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। চিরতার বীজ মৌসুমে প্রতি কেজি 2 থেকে 2,500 টাকা ও চিরতা 40 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে ইন্দোনেশিয়াকে। দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন তিনি। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। এ সময় ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের চুক্তি হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।